আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। সুকান্ত দাশের লেখা সুন্দরবনের ভয়ঙ্কর কুঁড়েঘর। গল্প শুরু করার আগে আপনারা কে কোথায় থেকে গল্প শুনছেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সমর্থন এবং ভালোবাসা একান্তভাবে কাম্য। আজ গল্প পাঠে সৌম্য, শিবুদার চরিত্রে তন্ময়, গল্পের সূত্রধর আমি প্রকাশ, বিভিন্ন চরিত্রে সৌভিক, সুমনা, দেবাশিস ও আমি প্রকাশ। শুরু হচ্ছে আজকের গল্প সুকান্ত দাশের লেখা সুন্দরবনের ভয়ঙ্কর কুঁড়েঘর। শিবুদা বেঞ্চের একপাশে রাখা মাটির ভাঁড়ে লম্বা একটা চুমুক দিয়ে একবার গলা ঝেড়ে নিয়ে বলল, তার মানে তুই বলতে চাইছিস ভূত নেই, তাই তো? কিন্তু এমন একটা কথা তোর মনে হলো কেন? সঙ্গে সঙ্গে ঘটোৎকচ অর্থাৎ দীপু উত্তর দিল, শিবুদা, তোমায় না কতবার বলেছি ওই ঘটোৎকচ নামে আমায় ডাকবে না। আমার একটা ভালো নাম আছে, দীপেন হালদার। ছোট করে আর সুন্দর করে দীপু বললেই তো হয়। শিবুদা হো হো করে হেসে উঠল। তারপর মাটির টেবিলের উপর ভাঁড়টা রেখে অকারণেই গলাটা খানিকটা নামিয়ে আস্তে আস্তে বলল, নিজের চোখে দেখিসনি বলেই সব কিছু অবিশ্বাস করাটা কিন্তু ঠিক নয়। আর তোরা তো রয়েছিস, তোরাই বল না, ভূত কি সত্যিই নেই? শিবুদা মাঝে মাঝে এমন একটা প্রশ্ন করে বসে, আর যখন এমন একটা প্রশ্ন করে তখনই আমি বুঝতে পারি শিবুদা একটা গল্প বলতে চলেছে। শিবুদার এই গল্প বলার আগের ভূমিকাটা আমরা বেশ ভালোভাবে বুঝতে পারি। আমি নবীনচন্দ্র সামন্ত, ছোট করে নবীন। আমার এক পাশে লম্বা বেঞ্চের উপর বসে রয়েছে ঘটোৎকচ অর্থাৎ দীপেন হালদার ওরফে দীপু, আর অন্য পাশে বসে রয়েছে মানিক রায়। না, সত্যজিৎ রায়ের সে মানিক নয়, তবে মানিকেরও কিন্তু একটু আধটু ওই অভ্যাসটা আছে। মানিক বলে উঠল, আচ্ছা শিবুদা, তুমি তার মানে বলতে চাইছো ভূত আছে? কিন্তু যদি সেটাই হয়, তাহলে নিজের চোখে কখনো তুমি ভূত দেখেছো? আরে আলবাত দেখেছি। ভূত দেখিনি মানে কি? ভূত, পেতনি, শাকচুন্নি, বম্বদত্তি, গলায় দড়ি, কত কি দেখেছি। শুনলে ভয় পাবি তোরা, বাড়ি ফিরতে পারবি না, বুঝেছিস? এবার শিবুদার কথায় আমি চুপ করে থাকতে পারলাম না। বললাম, বললেই হলো, ভয় পাবো? আরে তুমি একবার বলেই দেখো না। শিবুদা ভাঁড়ের চাটা এক চুমুকে শেষ করে নিয়ে তারপর পকেট থেকে একটা সিগারেট বার করলো। সিগারেটটা ধরিয়ে দুবার টানতে টানতে দূরের কিছু একটার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। এদিকে এতক্ষণে বটাদার চায়ের দোকানে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে, তবে তারা আমাদের দিকে আসবে না। আমাদের দুটো বেঞ্চ চায়ের দোকানের একটু পিছনের দিকে পাতা, এখানেই আমাদের আড্ডা। অন্তত শিবুদা যখন আসে তখন তো এখানেই আড্ডা হয়। আজও তেমনই বসেছে। আমরা অপেক্ষা করতে লাগলাম শিবুদার মুখ খোলার জন্য। জানি শিবুদা সিগারেটটা শেষ করবে, তারপর মুখ খুলবে। একবার একটা কাজে গিয়েছিলাম সুন্দরবনে। সুন্দরবনের কাছে বিদ্যাধরী নদীর কথা তো তোরা শুনেছিস। সেই নদীর দুই পাশে ঘন জঙ্গল, তবে সব জায়গায় জঙ্গল ছিল না। কয়েক জায়গায় মানুষের বসতি তখনও আছে। তেমনই একটা বাড়িতে আমার যেতে হয়েছিল। সেখানে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তার নাম সাধন। একদিন সন্ধ্যাবেলা কথায় কথায় সাধন বলল, তোমাদের তো এসব কোনো কিছুতেই বিশ্বাস নেই, তবে আমাদের এখানে এগিয়ে গেলে তারপর ডান হাতে যে জঙ্গলটা আছে, জঙ্গলের ভিতরে নদীর ধারে একটা কুঁড়ে ঘর আছে। ওইখানে নাকি রাতের বেলা অনেকেই অনেক কিছু দেখেছে। সাধনের কথাটা শুনে বেশ অবাক হলাম। অনেক কিছু দেখেছে মানে কি? ও কি বলতে চাইছে? তাই বললাম, অনেক কিছু দেখেছো মানে? রাতের আধো অন্ধকারে জঙ্গলের মধ্যে অনেক কিছুই দেখতে পাওয়া যায়, কিন্তু তুমি কিসের কথা বলছো বলো তো?
সাধন আর আমি সাধনের ছোট ঘরের বাইরে দাওয়ার কাছে বসেছিলাম। একটা হ্যারিকেন জ্বলছিল। বাইরে থেকে মাঝে মাঝে ফুরফুরে হাওয়া এসে ঘরের ভিতরে ঢুকছে। ঘরের দরজাটা সামান্য খুলে রেখেছে সে। সাধন একা মানুষ, আমি এসেছি বলে তার একটা কথা বলার সঙ্গী হয়েছে বোধহয়। তাই সে এত কথা আমায় সারাদিন বলেছে যে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল সে যেন বোধহয় একটু বেশি কথা বলে। সেসব সত্যি মিথ্যে জানি নে, তবে অনেকেই জঙ্গলের ভিতরে ওই কুঁড়ে ঘরের আশেপাশে গিয়ে ভয় পেয়েছে। একটা মেয়েকে অনেকেই দেখতে পেয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো তারপরে যে কি হয়েছে সে কথা কেউ বলতে পারেনি, অথচ তারা বেশ ভয় পেয়েছে। সাধনের কথা শুনে আমার বেশ অবাক লাগলো। এইসব গ্রামে গঞ্জে ভূতের গল্প শোনা যায়, বিশেষ করে এই সুন্দরবন জলা জঙ্গলের এলাকা। এখানে এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু তেমন হলে মানুষ মরেছে এমন কথা যেমন শোনা যায় তেমন শোনা যায় অনেকেই ভুল দেখেছে। কিন্তু আসলে কি দেখেছে সে কথা ওরা ভালোভাবে বলতে পারছে না, কিন্তু ভয় পেয়েছে একটা অদ্ভুত ব্যাপারে। কতদিন আগের ব্যাপার এসব? কতদিন আগের কি, এই তো 2 মাস আগেও একজন জঙ্গলে ঢুকেছিল। ওইদিকে মধুর চাক আছে, মাঝে মাঝে ওই মধু আনার জন্য অনেকে যায়, আবার রাতেও যায় সবাই মধু চুরি করতে। মধু নিতে গেলে তো জঙ্গলের পাহারাদারকে টাকা দিতে হয়, তারপর মধু নিতে হয়। তাই অনেকে রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে ওই সব দেখে। তুমি নিজে কখনো কিছু দেখেছো? আমি মাঝি, আমার কাজ জলে, জঙ্গলে আমার ঢোকার দরকার পড়ে না। রাতের বেলা ওই জঙ্গলে আমি যাব কি করতে? তোমার কথায় বেশ আগ্রহ পাচ্ছি। একবার যদি জঙ্গলে রাতের বেলায় গিয়ে দেখা যেত তাহলে বোধহয়। খবরদার, ও চিন্তা মাথায় যেন না আসে। আমি তোমায় নেহাত কথায় কথায় বলে ফেলেছি, এখন দেখছি তোমায় সে কথা না বললেই ভালো হতো। সাধন আমায় বুঝেছিল যে আমি কি জিনিস, কিন্তু প্রথমে সে বোঝেনি। কথাটা বলে ফেলে যে সে কত বড় ভুল করেছে সেটা বুঝতে পেরেছিল আর একটু পরে, যখন আমি বললাম, সাধন, আমার মনে হয় ও জঙ্গলে কিছুই নেই। জঙ্গলের পাহারা দেয় যারা, তারা ইচ্ছে করে এমন একটা গল্প ছড়িয়েছে, বুঝেছ, যাতে রাতের বেলা কেউ জঙ্গলের মধু নিতে না ঢোকে। আর দিনের বেলা কেউ ঢুকলে এমনিই তো তাকে দেখা যাবে না। সাধন অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। সাধনের চেহারাটা বেশ মোটা সোটা, মাঝি তো, তাই গায়ের পেশি, হাত বাহু বেশ শক্তপোক্ত। গায়ের রং সামান্য কালো, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, খালি গা, পরনে খাটো করে পরা একটা ধুতি। হ্যারিকেনে খানিকটা কালি জমে গেল। সে ওপরে ন্যাকড়া দিয়ে হ্যারিকেনের ওপরের দিকটা মুছতে মুছতে বলল, আবারও বলছি, ও কথা মাথায় এনো না। সত্যিই কিন্তু ওই জায়গাটা ভালো নয়। তোমায় না হয় আমি দিনের বেলা ওখানে নিয়ে যাব। কিন্তু আমার ততক্ষণে রোগ চেপে গেছে। আমি ওখানে না গিয়ে থাকবই না। দিনের বেলা নয়, আমি রাতের বেলাতেই যাব। যেখানে রাতের বেলা অনেকেই এত কিছু দেখেছে, সেখানে রাতের বেলা না গেলে মনের ভিতরটা খুঁতখুঁত করবে। তোরা তো জানিস, কৌতূহল যদি আমার মাথায় একবার চাপে তাহলে সেটা সহজে নামে না। এই করতে গিয়ে কতবার যে কত বিপদে পড়েছি, তবে ওই যে এক অভ্যাস। সেদিন রাতে কি তাহলে তুমি সত্যি সত্যি এই সাধন নামের লোকটাকে নিয়ে জঙ্গলে গিয়েছিলে সেই কুঁড়ে ঘরটা দেখতে? শিবুদাকে তোরা এখনো চিনলি না। শিবুদা যখন একবার ঠিক করেছে তখন সে নিশ্চয়ই গিয়েছে। দীপু কিন্তু কিছু বলল না, চুপ করে হাতে থাকা একটা লম্বা প্যাটিস সে চিবোতে লাগলো। যেমন ভাবা তেমন কাজ। তবে প্রথমে সাধনকে কিছুতেই রাজি করানো যাচ্ছিল না। সে নাছোড় বান্দা, সে কিছুতেই যাবে না এবং আমাকেও যেতে দেবে না। তবে আমার মনে হচ্ছিল সাধনের ওই জঙ্গলে
রাতের বেলায় যাওয়ার একটা তীব্র আকর্ষণ মনের মধ্যে আছে। একটা কথা ভালো করে লক্ষ্য করে দেখবি, যা নিষিদ্ধ তার প্রতি মানুষের আকর্ষণ বেশি, অথচ যা খোলামেলা সচ্ছল তার প্রতি মানুষের আকর্ষণ কম। সাধন ওই জায়গায় এত বছর রয়েছে, জঙ্গলের বিপদের কথা আর অদ্ভুত কিছুর কথা সে ভালোভাবে জানে, কিন্তু তবুও সেসবের প্রতি সাধনের একটা আকর্ষণ ছিল, আর সেটাই আমি কাজে লাগালাম। সাধনকে বললাম, আমি বুঝতে পারছি তুমি কেন যেতে চাইছো না। যদি কোনো বিপদ ঘটে যায়, আর তোমার কি মনে হয় বিপদের ভয় আমার নেই? আমার কি প্রাণের মায়া নেই? যদি তেমন কোনো কিছু দেখি তাহলে আমরা চলে আসব, চলো। আর তাছাড়া ওখানে কে থাকি, আসলে কেউ থাকে কি না তার ব্যাপারে তুমি তো নিজের চোখে কিছুই দেখোনি, তাই না? দেখিনি সে কথা ঠিক, কিন্তু যারা বলেছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমি নিজে চিনি। তারা মিথ্যে কথা বলবে না। বেশ বেশ বেশ, তোমার যখন এত ভয় তখন আমি না হয় একাই যাচ্ছি। পুরুষ মানুষের এত ভয় থাকতে নেই, বুঝলে? যাই হোক, আর একটা লাঠি দাও দেখি, যদি কিছু আসে। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীরটা সঠিক জায়গায় লেগেছিল। সাধনের দুটো চোখ কেমন যেন জ্বলে উঠল মুহূর্তের জন্য। তারপরে সে একটু ইতস্তত করে বলল, বেশ, আমিও যাব তোমার সঙ্গে। আমরা প্রথমে নৌকোয় একটা হাটের কাছে এসে থামলাম। ঘোর পথে এলে অনেকটা হেঁটে আসতে হতো, সঙ্গে একটা মাত্র লণ্ঠন আর একটা লাঠি। আকাশের অবস্থা খুব একটা যে ভালো তা বলা চলে না। কালো মেঘ অনেকক্ষণ আগে জমেছিল, চাঁদ তারা কোনো কিছু দেখা যায় না। চারপাশে আধা অন্ধকারে যেন গুড়গুড় করছে। অন্ধকারে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ সয়ে যায়, আমাদেরও যেমন চোখ সয়ে এসেছিল। নৌকোটা ঘাটের কাছে বেঁধে রেখে সাধন পাড়ে উঠে গেল। তারপর আমি উঠলাম। নদীর পাড় থেকে জঙ্গলের পথটা সামান্য ঢাল। সে ঢালু পথে খানিকটা উঠে গিয়ে সমতলে জঙ্গলের মধ্যে পা পড়ল। হাঁটতে হাঁটতে আরো খানিকটা এগিয়ে গেছি। সাধন আস্তে আস্তে বলল, মনে রেখো, যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে পালিয়ে আসব। আমি কিন্তু এক মুহূর্ত ওখানে অপেক্ষা করব না। কুঁড়ে ঘর নিয়েই কিন্তু যত গল্প ছড়িয়ে রয়েছে। আহা, চিন্তা করো না, এর আগেও আমি এমন অনেক ভূতের গল্প শুনেছি, এমন অনেক ভূতের জায়গায় রাতও কাটিয়েছি, বুঝলে? আমার কোনো বিপদ হবে না, চলো। সাধন আর আমি এগিয়ে গেছি। ঠিক তখনই দেখতে পেলাম অন্ধকারে আমাদের থেকে বেশ কয়েক হাত দূরে যেন দুটো চোখ সবুজ রঙের জ্বলছে। চোখ দুটো গোল মার্বেলের মতো। আমাদের দিকে তাকিয়ে চোখ দুটো উজ্জ্বল হয়ে রয়েছে। মিথ্যে বলবো না, মুহূর্তের মধ্যে যেন আমার পাটা স্তব্ধ হয়ে গিয়েছিল। সাধন সেদিকে তাকিয়ে দেখল কয়েক মুহূর্ত, তারপরেই হাতের লাঠিটা তুলে ধরে একবার জঙ্গলের মধ্যে আঘাত করতে করতে কি যেন একটা সর করে সরে গেল। সাধন বলে উঠল, শিয়াল। এখন এই জঙ্গলের লোকজন কম ঢুকেছে, শিয়ালের রাজত্ব বেড়েছে। আমাদের সামনে দুপাশে ছোট গাছে জঙ্গল, বড় জোর কোমর পর্যন্ত হবে। তার মধ্যে দিয়ে পায়ে চলার পথ। যত সামনে এগোচ্ছি তত জঙ্গল যেন বাড়ছে। মাঝে মাঝে বড় বড় গাছের নিচু ডাল এসে মাথার কাছে পড়ছে। সনসনে হাওয়াটা আগের থেকে বেড়ে চলেছে। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। সাধন একবার আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, জোর ঝড় তুফান হতে চলেছে। আজ কেন যে ঘর থেকে বেরিয়েছিলাম। কুঁড়ে ঘরটা সেখান থেকে বেশ খানিকটা দূরে।
জঙ্গলের মধ্যে অনেকটা হেঁটে ভিতরে যেতে হবে, তারপরে সেই কুঁড়ে ঘর পড়বে। সাধন আগে হেঁটে চলেছে, আমি তার পিছনে। সাধনের হাতে লাঠি আর হ্যারিকেন ছিল, আমার হাত খালি। আরও খানিকটা এসে একটা বাঁক নিয়েছি। হঠাৎ করে মনে হলো আমি তো যে গাছের তলা দিয়ে যাচ্ছি, সেই গাছের ওপরে ডালটায় অন্ধকারে কে যেন বসে আছে। চারপাশে আলো নেই, অন্ধকারে অল্প হ্যারিকেনের আলোয় জঙ্গলে সেই কালো অন্ধকার দূর হয়নি। সামনের যে উঁচু ডালটা দেখতে পাচ্ছি, যার তলা দিয়ে সাধন এক্ষুনি সামনের দিকে এগিয়ে যাবে, সেই ডালের ওপর যেন স্পষ্ট দেখতে পেলাম কালো ছায়ার মতো কি একটা বসে আছে। বেশ খানিকটা দূর থেকে হলেও মনে হলো তার দুটো সাদা চোখ আমি এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি। মুহূর্তের মধ্যে বুকের ভিতরটা ধক করে উঠল। জঙ্গলের মধ্যে গাছের ওপরে ওভাবে বসে রয়েছে কে? সাধন, সাধন, সামনে এগিয়েও না। সাধন, দাঁড়াও। সাধন! একটু জোরের সাথে কথাটা বলে ফেলেছিলাম। সাধন চমকে উঠে আমার দিকে ঘুরে তাকাল। তার হাতের লণ্ঠনটা ওপর দিকে উঁচু করলো, আর সেই লণ্ঠনের আলোতে আর একটু ওপরের দিকে যেতেই আমার বুকের ভিতরটা বরফের মতন হয়ে গেল। আমি ভুল দেখিনি, স্পষ্ট দেখতে পাচ্ছি গাছের ডালের ওপরে সত্যি কেউ একজন বসে আছে। ঠিক দুটো পা ডালের উপর রাখা, আর দুটো হাত ডালের দুপাশে শক্ত করে ধরে রয়েছে। সে যেন এক্ষুনি ঝাঁপ দিয়ে সাধনের গায়ের ওপরে এসে পড়বে। সাধন আমার দিকে ঘুরে তাকিয়েছিল। তার দু চোখে অদ্ভুত অবাক বিস্ময়ের সঙ্গে একটা ভয় জড়িয়ে রয়েছে। সাধন আমাকে জিজ্ঞাসা করলো আমি কেনই বা ওখানে দাঁড়িয়ে পড়লাম, আর গাছের উপরই বা কেন দেখছি। কিন্তু আমি তখনও গাছের উপরে বসে থাকা সেই অদ্ভুত মূর্তিটাকে দেখতে পাচ্ছি। এবার আরও একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। সেই মূর্তিটা দুটো পা গাছের ডালের উপর রেখেই অদ্ভুতভাবে দুটো হাত নিচের দিকে বাড়িয়ে আস্তে আস্তে নেমে আসতে লাগলো নিচের দিকে, যেন এক্ষুনি সাধনের মাথাটা দু হাতে চেপে ধরে তাকে গাছের উপর তুলে নেবে। আমার মাথার ভিতর সব যেন গোলমাল হয়ে যেতে লাগলো। কি ভেবে এসেছিলাম আর কি হচ্ছে। এতক্ষণে তার দুটো সাদা চোখের সঙ্গে সাদা ঝকঝকে দাঁতের পাটিও দেখতে পেয়েছি এত দূর থেকে, আর তার সঙ্গে একটা অদ্ভুত হাসি শব্দ, যেন খুব খুশিতে অদ্ভুতভাবে কেউ হেসে উঠেছে। কিন্তু এমন হাসি শব্দ মানুষের গলার হতে পারে না। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছি সেখানে, মুখ থেকে কথা সরছে না। দুটো কালো হাত আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। সাধন গাছের ডালের একদম নিচে এসে দাঁড়িয়েছিল। ও আমার মতনই অবাক হয়ে গিয়েছিল। সে এক হাতে হ্যারিকেন, অন্য হাতে লাঠিটা তুলে বোকার মতো দাঁড়িয়ে রয়েছে। হাত দুটো যখন একদম সাধনের মাথার কাছাকাছি এসে পড়েছে, তখন আমি আর স্থির থাকতে পারলাম না। ছুটে গেলাম সাধনের দিকে, চিৎকার করে বললাম, সরে যাও সাধন, সরে যাও। সাধন, সাধন, সরে যাও এখান থেকে। সাধন সরে যাওয়ার চেষ্টা করলো, তবে তার আগেই দুটো হাত নিচে নেমে এসেছে সাধনের একদম মাথার কাছে। মনে হলো এক্ষুনি সাধনকে সে ধরে ফেলবে। আমি ছুটে গিয়ে তাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ভাগ্য ভালো যে হ্যারিকেনটা তার হাত থেকে পড়ে যায়নি, না হলে এই অন্ধকারে আমাদের যে কি দুর্গতি হতো। কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম কোথাও তো কিছু নেই। আরে কি হলো? এমনভাবে ভয় পেলে কেন?
গাছের উপরে কে যেন বসে রয়েছে বলে মনে হলো। দুটো হাত বাড়িয়ে তোমায় ধরতে আসছিল, কিন্তু কিন্তু এখন তো ওখানে কিছুই নেই। সত্যি বলতে হ্যারিকেনের আলোয় ওই গাছের দিকে তাকিয়ে আমরা কিন্তু কিছুই দেখতে পেলাম না। আরও আশ্চর্য ব্যাপারটা হলো, যেই ডালের ওপর আমি সেই ছায়া মূর্তিটাকে বসে থাকতে দেখেছিলাম, তবে এখন দেখছি সেই গাছ রয়েছে, তবে সেখানে কোনো ডাল নেই। তার ডাল রয়েছে আরও উঁচুতে। নিশ্চয়ই নেশা পান করেছিলে, তাই অমন একটা কিছু দেখেছো। যে গাছের ডাল নেই সেইখানে কেউ বসে আছে। যত সব বাজে কথা। শিবুদা কিন্তু দীপুর কথার প্রতিবাদ করল না, তার বদলে আমাদের দিকে তাকালো। তার দুটো চোখ অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সে চোখে ভয়, অবাক, বিস্ময় আরো কত কি যেন মিশে রয়েছে। শিবুদার মাথার চুল বেশ লম্বা, পিছনের দিকে ঘুরিয়ে মাথা আঁচড়াচ্ছে। চেহারাটা একটু রোগার মধ্যে। তার বয়স 50। তার পরনে সবসময় একটা পাঞ্জাবি আর নিচে পড়ে থাকে এক কাপড়ের ঢিলে ঢালা প্যান্ট। তাকে দেখে যেমনটা মনে হয়, তার কথা কিংবা তার শিক্ষা দীক্ষা কিন্তু তেমনটা নয়। শিবুদা ইতিহাসে এমএ পর্যন্ত পড়েছে, একসময় টিউশনিও করিয়েছে, কিন্তু ওই এক জায়গায় কখনো মন বসতো না, তাই এমনটা হয়েছে। শিবুদা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন যেন অবাক হয়ে অন্ধকারে গাছের দিকে তাকিয়ে রয়েছে সাধন। সাধন বোধহয় কিছু একটা বুঝতে পেরেছে। সে বলল, আগেই বলেছিলাম তোমায়, তুমি তো আমার কথাই শুনলে না। এখন আর ভিতরে গিয়ে কাজ নেই, চলো চলো বাড়ি ফিরে যাই। আমি যে ভয় পাইনি সে কথা বলবো না, কিন্তু একটা অদ্ভুত নেশা আমায় চেপে বসেছিল একটু একটু করে। ওই গাছের ওপরে আমি যাকে বসে থাকতে দেখলাম, সে কে? কে আমাদের এভাবে ভয় দেখাতে চাইছে? ওই কুঁড়ে ঘরের কাছে আমি যাবই, এ কথা সাধনকে বলতে সাধন দেখলাম এবার কিন্তু আর প্রতিবাদ করল না। তার মনেও বোধ হয় আমার মতন কৌতূহল জন্মেছে। আবার দুজনে মিলে হাঁটতে লাগলাম। মনে মনে নিজেকে ধিক্কার দিলাম, কিন্তু ডালটা যে আমি স্পষ্ট দেখতে পেলাম, আর ডালের উপরে বসে একটা মূর্তি। হাঁটতে হাঁটতে আবার খানিকটা ভিতরের দিকে এসেছি। পথ কিন্তু সোজা নয়, মাঝে বাঁক নিয়ে সে কখনো কখনো গোল করে অর্ধচন্দ্রাকারের ভিতরের দিকে চলেছে। এই পথ দিনের বেলা মনে রাখা সহজ নয়। সাধন যে রাতের বেলায় পথ কিভাবে মনে রেখেছে সেটাই আমি বুঝতে পারছিলাম না। কুঁড়ে ঘরের কাছাকাছি চলে এসেছি, তবে একটা কথা, এই পথেই কিন্তু সবচেয়ে বেশি লোকেরা ভয় পেয়েছে বলে শোনা গেছে, তাই আরও একটু বেশি সাবধান থাকতে হবে আমাদের। সাধনের কথাটা শেষ হলো না। হঠাৎ আমাদের ডান দিকে জঙ্গলের মধ্যে সরসর করে কি যেন চলে গেল। সঙ্গে সঙ্গে হ্যারিকেনটা নিয়ে আমরা ডান দিকে জঙ্গলে তাকালাম। তারপর দেখতে পেলাম একটা অদ্ভুত লোক, ঠিক ব্যাঙের মতো দুটো পায়ের মাঝে দুটো হাত রেখে আমাদের দিকে তাকিয়ে দেখছে। তার মাথা ন্যাড়া, শরীরে চুলের চিহ্ন মাত্র নেই। তার দুটো চোখের জায়গায় দুটো কালো গর্ত রয়েছে। মুখের জায়গায় একটা অদ্ভুত বড় গর্ত। মুখে দাঁত নেই, দুটো নাকের জায়গায় কোনো কিছুই নেই। মুহূর্তের জন্য তাকে আমরা দেখতে পেলাম। আমাদের হাতের হ্যারিকেনের আলোটা তার মুখের উপরে পড়তেই সে ছিটকে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। আর সঙ্গে সঙ্গে শুরু হলো একটা অদ্ভুত কান্নার শব্দ। কেউ যেন ইনিয়ে বিনিয়ে আমাদের চারপাশে বাতাসে একটা কান্না ছড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে, আর সেটা ঝড়ের মতো পা খেয়ে খেয়ে
আমাদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে চায়। সাধন এবার বেশ ভয় পেয়ে গেল। আমার তো সাহস হয় না ভিতরে যাবার। আমি বলছি কি, এখান থেকে চলুন আমরা ফিরে যাই। কিন্তু তোমার কি মনে হয় এখান থেকে আমরা এখন এভাবে ফিরে যেতে পারবো? কোনো দিনও পারবো না। ওইদিকে একবার তাকিয়ে দেখো, যে পথে আমরা এসেছি সেই পথটাই বা কোথায় গেল? এবার কিন্তু দীপু থাকতে না পেরে একটু জোর গলায় বলে উঠল, যত সব গাঁজাকুড়ি কথা। পথ যাবে কোথায়? একটু আগে তোমরা যে পথে এসেছো সেই পথটা তোমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে নাকি? শিবুদা কি বলছে সেটা আগে শুনি না, তারপরে না হয় কথা বলিস। পথটা হারিয়ে গেলে কি করে? সে কথা যদি আমি জানতাম তাহলে কি আর তোদের বলতাম না? ব্যাপারটা আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করেছিলাম। যে পথে আমরা বাঁক নিয়েছিলাম সেই পথের বাঁকটা যেন কিভাবে অদৃশ্য হয়ে গেছে, আর সেখানে কয়েক মুহূর্তের জন্য জন্ম নিয়েছে এত কম সময়ের উঁচু কয়েকটা চারা গাছ, যেন জঙ্গলের ভিতরে ঢোকার পর জঙ্গলটা নিজের হাতে আমাদের অনেকটা পথ বন্ধ করে দিচ্ছে। সাধন সেদিকে তাকিয়ে চিৎকার করে বলল, পথ কোথায় গেল? আমরা এখন যাবো কি করে? আরে ওখানে ওটা কি? সাধনের গলায় ভয়, আতঙ্ক, বিস্ময় সবকিছু যেন ঝরে ঝরে পড়ছিল। আমার কপালে বিন্দু বিন্দু করে ঘাম দেখা দিয়েছিল। অতি কৌতূহল দেখাতে গিয়ে এ কোন বিপদের মাঝে এসে পড়লাম। তবে একটা খটকা প্রথম থেকে আমার মনে এসে লাগছিল। সাধনের কথা মতো সামনের দিকে তাকালাম, আর তাকাতেই দেখতে পেলাম একটু আগে যে পথে আমরা এসেছি সেখানে জন্মে ওঠা চারা গাছ থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের ভিতর থেকে মাথা তুলে দাঁড়িয়েছে কয়েকটা কালো কালো ছায়া মূর্তি। কান্নার শব্দটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল তেমন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। পিছনের দিকে পথ দেখে সাধন বলল, তাড়াতাড়ি সামনের দিকে চলো, সামনের দিকে পথ আছে। ওই কুঁড়ে ঘরের দিক দিয়ে আমাদের যেতে হবে। হ্যারিকেন আর হাতে লাঠিটা নিয়ে একরকম জঙ্গলের মধ্যে যতটা দ্রুত সম্ভব দৌড়াতে লাগলাম ওই কুঁড়ে ঘরের দিকে। জঙ্গলের মধ্যে দৌড়ানো যায় না, তাছাড়া সুন্দরবনের জঙ্গল বলে কথা। এখানে সেখানে লতা পাতা জঙ্গলের পথের মধ্যে পা আঁকড়ে ধরে, ছোট ছোট গাছ এসে পায়ে ধাক্কা খায়। কিভাবে যে আমরা দৌড়াতে দৌড়াতে ঘরের দিকে এগিয়ে গেলাম তা ভালোভাবে মনে পড়ে না। দূর থেকে কুঁড়ে ঘরটা দেখতে পেয়ে সাধন থামল। দু হাঁটুর ওপর হাত রেখে আমরা হাঁপাতে লাগলাম। হাঁপাতে হাঁপাতেই একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, আগের মতোই জঙ্গলে ঢোকার সেই পথটা আবার যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে। আমরাও জঙ্গলের ভিতর দিয়ে এখানে এসেছি। সামনে তাকিয়ে কুঁড়ে ঘরটা দেখতে পেলাম। আগেই বলেছি আকাশ মেঘলা, তার ওপর হাওয়াটা ধীরে ধীরে বেড়ে চলেছিল। হ্যারিকেনের আলোটা এখন মৃদু মন্দ কেঁপে উঠছে মাঝে মাঝে। দুহাতে প্রাণপণে সেটা আগলে রাখার চেষ্টা করছে সাধন। একবার হ্যারিকেন নিভে গেলে ওই অন্ধকারের জঙ্গল থেকে বেরোনো কখনোই সম্ভব হবে না। আর ঠিক তখনই এক ফোঁটা বৃষ্টির জল আমার গায়ে এসে পড়ল। আতঙ্কে আর দুর্ভাবনায় আমি বলে উঠলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাধন, কুঁড়ে ঘরটার কাছে চলো, একটা আশ্রয় লাগবে, না হলে বৃষ্টি নামলে বড় বিপদে পড়বো ভাই। সাধন সবকিছু বুঝতে পারছিল, কিন্তু তবুও কুঁড়ে ঘরের দিকে যেতে সে রাজি হলো না। সে বলল, কুঁড়ে ঘর নয়, অন্য কোনো গাছের তলায় আশ্রয় নি, কিন্তু ওখানে একদম নয়।
আরে কেন নয়? তাছাড়া ওই কুঁড়ে ঘরের সামনে তো কি একজন দাঁড়িয়ে আছে, আর আর তার মানে এখানে লোকজন সত্যিই থাকে। আমার কথায় হ্যারিকেনের আলোয় সাধনের মুখটা যেন রক্তশূন্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। সামনের দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে সে বলল, কোথায় লোক? কুঁড়ে ঘরের সামনে তো কেউ নেই। কুঁড়ে ঘরের সামনে তো একদম ফাঁকা। দেখো সাধন, এটা মজা করার সময় নয়। আমি বুঝতে পারছি এখানে কিছু একটা আছে। এটা আমাদের সঙ্গে কি হচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি কুঁড়ে ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তুমি বলছো কেউ নেই। এই, তুমি কি চালাকি করছো আমার সঙ্গে? সাধন আবার কুঁড়ে ঘরের দিকে তাকালো। হ্যারিকেনের আলোটা ভালো করে তুলে ধরলো সামনের দিকে। তারপর যখন আমার দিকে তাকালো, তখন তার মুখে আবারও আগের মতন ভয় দেখা গেল। বিশ্বাস করো, আমি তোমায় মিথ্যে কথা বলছি না। আমি সত্যি কুঁড়ে ঘরের সামনে কাউকে দেখতে পাচ্ছি না। আমার এবার বেশ রাগ হলো। সাধন কি আমায় ভয় দেখাতে চাইছে? স্পষ্ট দেখতে পাচ্ছি কুঁড়ে ঘরের সামনে একজন দাঁড়িয়ে রয়েছে, আর সাধন বলছে যে। মনের মধ্যে ভাবনাটা শেষ হলো না, তার আগেই কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তি আমাদের দিকে এক পা করে হাঁটতে হাঁটতে এগিয়ে এলো। আর আমি অবাক হয়ে দেখলাম যে আমাদের দিকে এগিয়ে আসছে সে একটা মেয়ে। তার পরনে গাম্বো কায়দায় পরা একটা শাড়ি, খোলা কালো চুল অল্প হাওয়ায় উড়ছে। এতটা দূর থেকে মুখ ভালোভাবে বোঝা গেল না, কিন্তু যতটা দেখতে পেয়েছি ততটাও দেখতে পাওয়ার কথা নয়। ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ করে একবার বিদ্যুৎ চমকে উঠেছিল, আর সেই বিদ্যুতের আলোতেই আমি মুহূর্তের মধ্যে তাকে দেখতে পেয়েছিলাম। তবে তার সঙ্গে সঙ্গে আরো একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম, আর সেটা লক্ষ্য করে আমার বুকের ভিতরটা আবার যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তুমি কি দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমি সত্যি বলছি, কুঁড়ে ঘরের সামনে কেউ নেই। আমাদের কুঁড়ে ঘরের দিকে গেলে চলবে না, আমাদের অন্যদিকে যেতে হবে। বৃষ্টি নামছে। বৃষ্টির আরো কয়েকটা ফোঁটা আমার গায়ে এসে পড়ল। আমার ততক্ষণে রোগ চেপে গেছে, ওখানে যেতেই হবে। আর ওই মেয়েটা কে, ওটাও তো জানতে হবে। কুঁড়ে ঘরের সামনে ওভাবে দাঁড়িয়ে সে একটা হাত তুলে আমায় ডাকছে কেন? মাথার মধ্যে যেন শুনতে পেলাম একটা অদ্ভুত সুরেলা মেয়েলি গলা। সে যেন আস্তে আস্তে বলছে, আয় আমার কাছে, আয় আয় বলছি, আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। মাথার ভিতরে যেন শব্দটা শুনতে পাচ্ছিলাম। এতটা দূর থেকেও আধো অন্ধকারে এই মেয়েটা যে একটা হাত তুলে আমায় তার দিকে ডাকছে সেটা দেখতে পাচ্ছিলাম। এদিকে সাধন কি যে বলে চলেছে তা আমার কানে এসে লাগছিল না। এক সময় সাধন আমার কাছে এসে আমার দুটো কাঁধ ধরে একবার ঝাঁকাতে যেন সম্বিত ফিরে এলো। চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই। কুঁড়ে ঘরটা এখান থেকে আধো অন্ধকারে ভালোভাবে দেখা যায় না। কুঁড়ে ঘরের সামনে কোথায় সেই মেয়েটা? সাধনকে কিছু একটা বলতে যাব, এমন সময় দেখি কোথায় সাধন? আমি দাঁড়িয়ে আছি একটা ফাঁকা জায়গায়। ঝমঝম করে বৃষ্টি এসে আমার গায়ে লাগছে, আর আমার সামনে আমার দুটো কাঁধের ওপর হাত রেখে দাঁড়িয়ে রয়েছে ওই মেয়েটা, যাকে আমি একটু আগে ওই কুঁড়ে ঘরের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। না না, তা চোখের মনি অদ্ভুত নয়, তার চেহারার অদ্ভুতের মতো কিছুই নেই। শুধু শুধু তার মুখে সেই হাসিটা দেখে আমার গোটা শরীর একবার শিরশির করে উঠল। এতটা চওড়া হাসি কোনো মানুষের হতে পারে?
যেন মনে হলো তার ঠোঁট দুপাটি সাদা দাঁত, মুখের গণ্ডি বেরিয়ে দুপাশে কান পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেরকম অদ্ভুতভাবে হাসতে হাসতে সে বলছে, এসেছিস? আমার কাছে এসেছিস? আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ। আমি চিৎকার করে উঠলাম, চোখ বন্ধ করে দু হাতে তাকে ধাক্কা দিতে লাগলাম। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, সাধন, সাধন। আরে কি হলো? ওভাবে চিৎকার করছো কেন? এই তো আমি। আর কি হয়েছে তোমার? চোখ খুলতেই দেখতে পেলাম আমার সামনে সেই মেয়েটা নেই। আমার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে সাধন। আমি মাটির উপর কখন যেন বসে পড়েছি। দুটো কাঁধ ধরে সে আমায় ঝাঁকাচ্ছে। ঝমঝম করে বৃষ্টিতে আমরা দুজনেই ভিজে যাচ্ছি। হ্যারিকেনটা যে এই বৃষ্টিতে নিভে যাবে তা না ভাবাটাই বোকামির মতন কাজ হবে। সাধন আবার আমায় ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাদের এখান থেকে যেতে হবে, চলো। ওভাবে তুমি কুঁড়ে ঘরটার দিকে দৌড়াচ্ছিলে কেন? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাহলে ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতে এই সমস্ত কিছু ঘটে গেছে? কিছুই বুঝতে পারলাম না। কোনো মতে মাটি থেকে উঠলাম। ততক্ষণে জল কাদায় গোটা শরীর ভরে গেছে। দুজনে মিলে কোনো রকমে একটা গাছের তলায় এসে ধাতস্থ হলাম। সাধন বারবার বলতে লাগলো, বড় ভুল হয়ে গেল, এমন রাতে এখানে আসাটা একদম ঠিক হয়নি, তারপর এমন ঝড় বৃষ্টি। আমরা একটা লম্বা গাছের তলায় দাঁড়িয়েছিলাম। সেই গাছের ডালগুলো খুব একটা নিচু নয়, তাই মনে খুব একটা ভয়ও ছিল না। তবুও একবার ওপরের দিকে তাকাবার চেষ্টা করি। সাধন আমার সামনে দাঁড়িয়েছিল। আমি গাছে হেলান দিয়ে বসে পড়েছিলাম। একটু পরে কাঁধের কাছে কি যেন একটা ঠান্ডা ভাব অনুভব করে পিছনের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার পিছনে কি যেন একটা এসে বসেছে। আমার ঠিক ঘাড়ের কাছে তার মাথাটা। তার নাক থেকে বেরিয়ে আসা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে পড়েছে। আমার ঘাড়ের কাছটা কেমন যেন শিরশির করে উঠছে। আমি কিছু একটা বলতে যাব, তার আগে একটা অদ্ভুত হাসি শব্দ শুনতে পেলাম। আর ঠিক তখনই মনে হলো আমার পিছনে যে এসে বসেছে তাকে আমি এর আগেও দেখেছি। ওই সাদা দুটো চোখ আর ওই অদ্ভুত ঝকঝকে দাঁত আমি এর আগেও দেখেছি। আমি মুখ থেকে কিন্তু কোনো কথা বললাম না। বোবার মতো চুপ করে বসে ভয়ে জড়সড় হয়ে কাঁপতে শুরু করে দিলাম। এদিকে সাধন সামনের দিকে তাকিয়ে কিছু দেখছিল, তাই সে এদিকে তাকায়নি। এবার আমার দিকে তাকাতেই তার চোখ দাঁড়িয়ে গেল। আমিও সাধনের দিকে তাকিয়ে রয়েছি, সাধনও আমার দিকে তাকিয়ে রয়েছে। আর সেই সময় আমি দেখতে পেলাম সাধনের পিছনে এসে দাঁড়িয়েছে একটা কালো ছায়া। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে উঠলাম, সাধন, সাধন, তোমার পিছনে ওটা কে? কে ওটা? সাধন আমার চিৎকারের সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকালো। আর তাতে মনে হলো তার পিছনে যে ছিল সে অন্ধকারে মিলিয়ে গেছে। সাধন আমার পাশে এসে বসলো। তার গলার স্বরে চিন্তা আর ভয় দুটোই দেখা দিল। এবার আমাদের ভয় দেখাচ্ছে। তোমার পিছনেও কাউকে যেন বসে থাকতে দেখেছিলাম আমি, কিন্তু আসলে আমাদের সঙ্গে কি হচ্ছে তা তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলেছিলে জঙ্গলে যারা এসেছে
তারা রাতের বেলায় সবাই ভয় পেয়েছে, কিন্তু তাদের কেউই বলতে পারেনি আসলে এখানে কি হয়েছে। আমাদের সঙ্গেও তেমনটাই হচ্ছে, কিন্তু কুঁড়ে ঘরে আসলে কি আছে সাধন? জানি না, অনেকে বলে ওই কুঁড়ে ঘরে আসলে কোনো এক ডাইনি থাকতো। সে ডাইনি কোথা থেকে এসেছিল সে কথা কেউ জানে না। জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘর বানিয়ে এসে থাকতো। ভূত প্রেত সমস্ত কিছুর সঙ্গে ছিল তার অবাধ সম্পর্ক। রাতের বেলা এখানে এসে অনেক কিছু ডেকে আনতো। তারপরে একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায়, আর কুঁড়ে ঘরটা এখানেই থেকে যায়। সাধনের কথা শুনে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। সেই যে মেয়েটিকে আমি দেখতে পেয়েছিলাম, তার মুখের হাসিটা আমার অদ্ভুত লেগেছিল। কিন্তু প্রথমে আমি যাকে দেখেছিলাম তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। তার মাথার খোলা চুল, তার গাম্য কায়দায় পরা শাড়ি ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি। আর সে আমায় ডাকছিল তার কাছে, কিছু একটা যেন বলতে চাইছিল, কিন্তু কিছুতেই আমি বুঝতে পারছিলাম না। কি হয়েছে? না মানে জঙ্গলে যখন আমরা এলাম, মানে নৌকা থেকে যখন নামলাম, তখন তুমি প্রথমে নেমে সামনের দিকে গিয়েছিলে, আর তারপর একটা অদ্ভুত কথা মনে হতেই আমার গোটা শরীর যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল। সে আমাকে নৌকার কাছে দাঁড়াতে বলেছিল। তারপর সে ফিরে আসতেই আমরা ওপরের দিকে উঠে যাই, কিন্তু নৌকো থেকে নামার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল ঢালু জমির ওপরে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, আর 5টা ঘুটঘুটে অন্ধকার। ততক্ষণে মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে সেই বিদ্যুতের আলোতে আমার সামনে বসে থাকা সাধনকে দেখা যায়। যে চিন্তাটা আমার মাথায় এসেছিল সেটা যদি সত্যি হয় তাহলে আমি বড় বিপদে পড়েছি। হ্যাঁ, আমি জঙ্গলে নেমে ডান দিকে গিয়েছিলাম, কিন্তু তারপর তো তোমার কাছে ফিরে এসেছি। কিন্তু কেন? তুমি যখন ডান দিকে গিয়েছিলে তার আগেই তোমায় আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কি কথা বলেছিলাম? সাধন যেন কিছু একটা মনে করার চেষ্টা করলো, তারপর বলল, হ্যাঁ, তুমি কি বলেছিলে আমার কিছু মনে পড়ছে না। একটা কথা বলেছিলে, বড় কাজের কথা, কিন্তু এখন মনে পড়ছে না। আমার সন্দেহটা আরো প্রবল হলো। আমি কোনো রকমে গাছের গায়ে হেলান দিয়ে বসলাম। যে কোনো মুহূর্তে এমন কিছু একটা হয়ে যেতে পারে যার জন্য আমি মোটেই প্রস্তুত নই। আমার মনে হতে লাগলো একবার চিৎকার করে সাধনের নাম ধরে ডাকি, কারণ আমার সামনে যে বসে রয়েছে সে সাধন নয়। শিবুদার এমন একটা কথা শুনে আমি, দীপু, এমনকি মানিকও কেমন যেন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। দীপু পর্যন্ত মুখে কোনো কথা বলতে পারল না। চার্জ শেষ হয়ে গিয়েছিল অনেকক্ষণ। এর মাঝে শিবুদা আবার 4 কাপ চা নিয়ে আসতে বলল, এবং মিনিট 5 মধ্যেই হারু কাকা টেবিলের এক পাশে চা এনে রাখল। কিন্তু সেদিকে কারোর কোনো দৃষ্টি ছিল না। শিবুদা একভাবে সোজা তাকিয়ে রইল মানিকের দিকে। অনেকের চোখের দৃষ্টির সঙ্গে তার চোখের দৃষ্টি যেন বদ্ধ। তারপর আগের থেকেও নিচু গলায় আস্তে আস্তে বলল, জঙ্গলে যাওয়ার সময় নদীর ঘাটে নেমে আমি কিন্তু সাধনকে একটাও কথা বলিনি। সাধন আগে নেমে গিয়েছিল, তারপর আবার ফিরে এসেছিল। আসলে সাধন বলেছিল বর্ষার জলে তার বড় ঠান্ডা লাগে। বর্ষার জল সে একদম সহ্য করতে পারে না, অথচ এতক্ষণ ধরে সেই বৃষ্টিতে ভিজছে কি করে? আমার মনের কথাটা বোধহয় আমার সামনে বসে থাকা সাধন বুঝতে পেরেছিল। অন্ধকারে এখন তার মুখ দেখতে পাচ্ছি না, তার মাথাটা হঠাৎ করে নিচু হয়ে এসেছে। ঠিক তখনই ঝড় বৃষ্টির মধ্যে দূর থেকে একটা চেনা গলা স্বর ভেসে এলো, কোথায় তুমি শিবু? শিবু, কোথায় তুমি? আমার সামনে বসে থাকা সাধন তখন যেন অন্ধকারে আরো খানিকটা মিশে গেছে। তাকে এখন আর ভালোভাবে আমি দেখতে পাচ্ছি না।
আমার চারপাশের বাতাসটা আরো ভারী আর ঠান্ডা হয়ে এসেছে। আমি কোনো রকমের শরীরের সমস্ত শক্তি একত্র করলাম, কারণ আরও একটা কথা আমার মনে পড়েছিল। সাধন আমায় বলেছে এই জঙ্গলে অনেকেই ভয় পেয়েছে, কিন্তু কেউ মারা যায়নি। অর্থাৎ সে আর যাই করুক না কেন, কারোর কোনো ক্ষতি করেনি। আমার সামনে অন্ধকারটা যেন আরো দান করতে লাগলো। এক সময় একটা অদ্ভুত মেয়েলি গলায় চাপা হাসি হেসে উঠল। আমি আমি সেই ডাইনি, কিন্তু কিন্তু আমি তোদের কোনো ক্ষতি করিনি। আমি তোদের রক্ষা করেছিলাম। এখানে আসার পথে যাদের দেখতে পেয়েছিস তাদের থেকে তোদের রক্ষা করেছি। এই জঙ্গলে রাতের বেলা যারা যারা আসে তাদেরকেও আমি রক্ষা করি। অথচ অথচ ওরা আমাকে খারাপ ভাবে, আমাকে ডাইনি বলে ভয় পায়, খুব খারাপ ভাবে। এই অন্ধকার থেকে একটা তীব্র মেয়েলি গলায় চিৎকার বেরিয়ে এলো বাইরের দিকে। আমার কানের ভিতরটা তালা ধরে গেল। দূর থেকে সাধনের গলা আবার শোনা গেল, কিন্তু আমি জানি আমার কিংবা সাধনের কোনো ক্ষতি হবে না। তাই বললাম, কিন্তু কেন তুমি এখানে এভাবে? উত্তরটা ততক্ষণে থেমে গিয়েছিল। আমার সামনে অন্ধকারটা তো ফিকে হতে শুরু করেছে। ওদিকে সাধনের চিৎকার শুনতে পাচ্ছিলাম। সাধন চিৎকার করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। আমি সামনের দিকে তাকালাম, আর সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে সেই মেয়েটিকে আবার আমি যেন অস্পষ্টভাবে দেখতে পেলাম। সাধন আমার অনেকটা কাছে এসে পড়েছে। আমি যে গলা তুলে সাধনকে ডাকবো সেটাও করতে পারছিলাম না। সেই মেয়েটা হাঁটতে হাঁটতে যেদিকে এগিয়ে যাচ্ছিল সেদিকে তাকাতেই আমি আরও একবার শেষবারের মতন ভয় পেলাম। কুঁড়ে ঘরের এতটা কাছে আমি কখন এসে পড়লাম? আর এটা কি সত্যিই কুঁড়ে ঘর? আমার মনের ভাবটা স্পষ্ট করার জন্যই যেন ঠিক সেই মুহূর্তে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে দিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে আমি দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। আমার থেকে মাত্র কয়েক হাত দূরে কুঁড়ে ঘর নয়, কুঁড়ে ঘরের একটা ভাঙাচোরা অবশেষে পড়ে রয়েছে। আর সেই কুঁড়ে ঘরের ঠিক ভিতরে কালো অন্ধকারের মধ্যে বসে রয়েছে কে যেন একটা। আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু আমি ফলো করে বলতে পারি একটু আগে যেই মেয়েটিকে আমি আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই মেয়ের সঙ্গে কুঁড়ে ঘরের ভিতরে থাকা ওই দুটো লাল চোখের অধিকারীর কোনো মিল নেই। এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রয়েছি, এমন সময় পিছন থেকে সাধনের গলা পেলাম। উফ, ভয় পাইয়ে দিয়েছিলে। আমি জানতাম আমি তোমাকে এখানেই পাবো। আমি কিন্তু কোনো কথা বললাম না। ততক্ষণে বৃষ্টির বেগ কমে এসেছে। শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছিল। কোনো রকমে উঠে দাঁড়িয়ে তাকাতেই দেখতে পেলাম সাধনের মাথায় একটা পাতা দিয়ে সে বৃষ্টির জল আড়াল করার চেষ্টা করছে। আমায় দেখতে পেয়ে সে বলল, তোমায় এমন লাগছে কেন? নিশ্চয়ই তুমি কিছু দেখেছো, তাই না? এই অন্ধকারে যে কিভাবে তোমায় খুঁজতে খুঁজতে এলাম, বাপরে বাপ। এত বড় জঙ্গলে তুমি আমায় খুঁজতে খুঁজতে ঠিক এখানেই এসে পড়লে কি করে বলো তো? হ্যাঁ? সাধন কোনো উত্তর দিল না। আমায় হাত ধরে একরকম টেনে তাড়াতাড়ি নিয়ে গেল বাইরের দিকে। জঙ্গল ছেড়ে আমরা নদীর কাছে গিয়ে নৌকায় উঠলাম। বাকি পথটা
আর আমাদের মধ্যে কোনো কথা হলো না। সাধনের বাড়িতে ফিরেই সেদিন আমি ধুম জ্বরে পড়েছিলাম। সেই জ্বর আমার প্রায় 3 দিন ছিল। জ্বর ছেড়ে ওঠার পরে বারবার জিজ্ঞাসা করার পরেও সাধন কিন্তু সেই ব্যাপারে আর একটাও কথা আমায় বলেনি। শিবুদা চুপ করলো। কথা বলতে বলতে হঠাৎ করে এমন জায়গায় গল্প শেষ করে যে আমরা কিছুই বুঝতে পারি না। মানিক বলে উঠল, ব্যাপারটা কি হলো তাহলে? ওই জঙ্গলের মধ্যে তুমি যাকে দেখতে পেয়েছিলে, সে কি সাধন নামের ওই লোকটা নয়? সে অন্য কেউ? কিন্তু যদি সেটাই হয় তাহলে... মানিক কিছু বলতে পারল না। আসলে সে কি প্রশ্ন করবে সেটাই বুঝতে পারছিল না। দীপু বলে উঠল, জঙ্গলের মধ্যে পুরনো কুঁড়ে ঘর, তার মধ্যে আবার একটা ডাইনি। তাহলে ওই মেয়েটা কোথা থেকে এলো? আর ওই মেয়েটা যদি ডাইনি হয় তাহলে কুঁড়ে ঘরের মধ্যে তুমি কাকে দেখতে পেয়েছো? অনেকবার ভেবেছিলাম। আসলে সেদিন রাতে কি হয়েছিল সেই নিয়ে ভাবতে ভাবতে একটা কথাই আমার মনে হয়েছিল। আসলে ওই জঙ্গলে যারা যায় তারা নিশ্চয়ই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু কোনো একটা কারণে আমায় সে নিয়ে গিয়েছিল ওই কুঁড়ে ঘরের কাছে। সে বোঝাতে চেয়েছিল ওই কুঁড়ে ঘরের মধ্যে সে তখনও আছে, এবং তার জন্যই ওই জঙ্গলের মধ্যে থাকা অদ্ভুত অশরীরী দল মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক যেভাবে সে আমায় বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে সে সাধনের শরীর ধারণ কেন করেছিল তার কোনো উত্তর আমি পাইনি। আমি চুপ করে রইলাম। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। শিবুদা মাঝে মাঝেই বলতো অশরীরী শক্তি মাঝে মাঝে অন্য মানুষের রূপ ধরে আমাদের কাছে আসে বিশেষ কোনো কাজে, কিন্তু সেই বিশেষ কাজটা কি ছিল সেটাই তো জানা হলো না। শিবুদা বেঞ্চ থেকে উঠে চায়ের দাম মিটিয়ে দিল, তারপর বলল, কয়েকদিনের জন্য পাশের গ্রামে যাব, বুঝলি? শনিবার দিন আবার দেখা হবে এখানে, বিকেল বিকেল চলে আসিস কিন্তু। আমরা তিনজন শিবুদা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। ফাঁকা মাঠের মাঝখান দিয়ে মাটির রাস্তা। শিবুদা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিল সেদিকে। জানি না হঠাৎ করে মনে পড়ল শিবুদার বলা সেই কথাটা। মাঝে মাঝে আমরা নিজের চোখে যা দেখি তাও সত্যি হয় না, বুঝলি নবীন? নিজের চোখ আর নিজের কানকেও সব সময় বিশ্বাস করতে নেই। ঘটোৎকচ অর্থাৎ দীপু একবার বিড়বিড় করে বলল, মিথ্যেবাদী কোথাকার, যত সব আজগুবি কথাবার্তা। শুনছিলেন আজকের গল্প সুকান্ত দাশের লেখা সুন্দরবনের ভয়ঙ্কর কুঁড়ে ঘর। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।